হুমায়ূন আহমেদের নীল অপরাজিতা উপন্যাসের গভীরে আবার আপনাদের স্বাগত। আজ আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। যেখানে লেখক শওকত সাহেব শহর ছেড়ে এক গ্রামীণ পরিবেশে এসছেন, আর সেখানে নানা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে পুষ্পা নামের এক তরুণীর সাথে তার একটা গভীর কথোপকথন হয়। হ্যাঁ, এই পর্বটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমার মনে হয়। এখানে আমরা শওকত সাহেবের ভেতরের লেখক সত্তা, তার চিন্তাগুলো যেমন দেখতে পাই, তেমনি পুষ্পার মাধ্যমে এক অন্যরকম বাস্তবতার মুখোমুখিও হই। খুব সাধারণ কথাবার্তার ভেতর দিয়েই কিন্তু জটিল সব প্রশ্ন উঠে আসে, তাই না? একদম। আমাদের আজকের আলোচনায় আমরা দেখব এই নতুন পরিবেশে শওকত সাহেবের মানিয়ে নেওয়ার চেষ্টাটা, আর পুষ্পার সাথে তার সেই আলোড়ন ফেলা কথোপকথন। আর শেষে তো একটা দারুণ মোচড় আছে, যেটা পাঠককে একেবারে চমকে দেয়। চলুন এই পর্বে ডুব দেওয়া যাক। তো শুরুতেই দেখি শওকত সাহেব খুব ভোরে উঠেছেন পাখির ডাকে। পরিবেশটা শান্ত ঠিকই, কিন্তু এই পাখির ডাকটা তার কাছে বেশ বিরক্তিকর লাগছে। উনি ভাবছেন কবিরা কেন যে পাখির ডাক নিয়ে এত আধিক্যতা করেন উনি ঠিক বুঝতে পারছেন না। এখানেই বোঝা যায় তার শহুরে মনটা গ্রামীণ ছন্দে পুরোপুরি অভ্যস্ত হতে একটু সময় লাগছে। ঠিক তখনই পুষ্পা চা নিয়ে আসে। শওকত সাহেব জিজ্ঞেস করেন, সে কি রোজই এত ভোরে ওঠে? পুষ্পার ওই নীরব হাসিটাই যেন উত্তর, তাই না? যে সে আসলে লেখকের জন্যই তাড়াতাড়ি উঠেছে। এই ছোট ছোট মুহূর্তগুলো পুষ্পার চরিত্রটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। ওর মধ্যে একটা সহজাত বুদ্ধিমত্তা আর সংবেদনশীলতা আছে। হ্যাঁ, আছে। শওকত সাহেব পুষ্পাকে বসতে বললে সে কিন্তু চেয়ারে না বসে টেবিলের উপরই বসে। আর তখনই শওকত সাহেব খেয়াল করেন যে মেয়েকে রাতে ঘুম হয়নি। কি দারুণ পর্যবেক্ষণ ক্ষমতা! হ্যাঁ, একদম। তিনি সরাসরি জানতে চান, আর পুষ্পাও সেটা স্বীকার করে। এই সহজ আলাপচারিতার মধ্যেই কিন্তু একটা গভীর সম্পর্ক তৈরির আভাস পাওয়া যায় আমার মনে হয়। এই পর্যবেক্ষণ ক্ষমতাটা তো আসলে লেখকের চরিত্রের একটা অংশ, তাই না? তিনি শুধু দেখেন না, তিনি বোঝার চেষ্টা করেন। এরপরই আসে বইয়ের প্রসঙ্গটা। শওকত সাহেব জানতে চান পুষ্পা তার কোনো লেখা পড়েছে কিনা। আর পুষ্পার উত্তর, সে একটাই বই পড়েছে, প্রথম দিবস দ্বিতীয় রজনী। কারণ ওর বাবা সবচেয়ে কম দামি দেখে কিনে এনেছিলেন। এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। শওকত সাহেব এই বইটা নিয়ে তার জীবনের এক অসাধারণ আবেগঘন গল্প বলেন। হ্যাঁ, গল্পটা সত্যি খুব হৃদয়স্পর্শী। লেখকের দ্বিতীয় বই প্রথম দিবস দ্বিতীয় রজনী, সেই বইটা প্রকাশের দিনের গল্প। সকাল থেকে প্রকাশকের দোকানে বসে থাকা, বাইন্ডার আসছে না দেখে নিজে তার বাড়ি ছুটে যাওয়া, অনেক রাতে বই হাতে পাওয়া, আর বাড়ি ফিরে শুনলেন স্ত্রী রেণু হাসপাতালে। তাদের প্রথম সন্তান স্বাতী, তার জন্ম হয়েছে। ভাবুন একবার অবস্থাটা। সন্তানের জন্মের সময় পাশে থাকতে পারেননি। সেই অপরাধবোধে যখন তিনি জর্জরিত, তখন রেণু সেই অবস্থাতেই সদ্য প্রকাশিত বইটা হাতে নিয়ে পড়তে শুরু করেন, স্বামীকে সান্ত্বনা দিতে। আহা! এই স্মৃতিটা শওকত সাহেবের কাছে এতটাই দামি যে তিনি বলেন রেণুর অনেক বড় ভুলও তিনি এই রাতের কথা মনে করে ক্ষমা করে দিতে পারেন। গল্পটা শুনে পুষ্পার চোখেও জল চলে আসে। পাঠক আর লেখকের মধ্যে একটা অন্যরকম সেতু তৈরি হয়ে যায় যেন। ঠিক এই আবেগঘন পরিবেশের পরেই কিন্তু আসে সবচেয়ে বড় ধাক্কাটা, যখন শওকত সাহেব খুব আগ্রহ নিয়ে জানতে চান পুষ্পার বইটি কেমন লেগেছে। বা সরলতা দরকার। একদম। শওকত সাহেবও ভীষণ অবাক হন। হওয়াই স্বাভাবিক। আর পুষ্পা কারণ হিসেবে যা বলে তা আরও গভীর। সে বলে বইয়ের মূল ভাবনা ভালোবাসলে ভালোবাসা ফেরত পাওয়া যায়, আয়নার মতো। এটা ঠিক না। বাস্তব জীবনে এমনটা হয় না। উদাহরণও দেয়, একটা কালো, দেখতে ভালো না এমন মেয়ে যদি খুব মন দিয়েও একটা সুদর্শন ছেলেকে ভালোবাসে, সেই ছেলেকে ফিরে তাকাবে? মানুষ তো আয়না নয়। সে অবশ্যই এটাও স্বীকার করে যে লেখাটা সুন্দর, পড়লে মন ভালো হয়ে যায়। কিন্তু তার প্রশ্নটা একদম মৌলিক। ভুল কথা দিয়ে অবাস্তব আশা দিয়ে মানুষের মন ভালো করা কি ঠিক? এটা কিন্তু পাঠক হিসেবে আমাদেরও ভাবায়। সাহিত্যের কাজটা আসলে কি? শুধুই মন ভালো করা, নাকি বাস্তব দেখানো? লেখার দর্শন নিয়ে ভাবেন যে তিনি পৃথিবীকে যেমন দেখতে চান তেমন করেই আঁকেন। সাহিত্য তার কাছে বাস্তবতার ফটোগ্রাফি নয়, বরং তৈলচিত্রের মতো, যেখানে শিল্পী নিজের ইচ্ছে মতো রং মেশান, মানুষের অপূর্ণ ইচ্ছেগুলোর ছবি আঁকেন। কিন্তু পুষ্পা বুঝতে পারে যে তার কথায় শওকত সাহেব কষ্ট পেয়েছেন। সে খুব নরম সুরে ক্ষমাও চায়।
হয়তো সে ভাবতেও পারেনি তার মতো সাধারণ একটা মেয়ের কথায় লেখক এতটা ভেঙে পড়বেন। শওকত সাহেব তখন ব্যাখ্যা করেন কেন এই বইটা তার কাছে এত বিশেষ। প্রায় ৩ বছর তিনি কিছুই লিখতে পারছিলেন না, তারপর এই বইটাই তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। তিনি এটাও স্বীকার করেন যে পুষ্পার কথায় তিনি কষ্ট পেয়েছেন, কারণ পুষ্পা যা বলেছে সেটাও তো মিথ্যে নয়। এখানেই লেখকের সততাটা ধরা পড়ে। তিনি বলেন মানুষের মনে ভালোবাসা ঘৃণা দুটোই থাকে। তিনি হয়তো শুধু ভালোবাসার দিকটাই বেশি তুলে ধরেন তার লেখায়। এরপর তিনি পুষ্পাতি যেতে বলেন, কারণ লেখার সময় তিনি একা থাকতে চান। এটা লেখকদের হয়, তাই না? কিন্তু যাওয়ার আগে মেয়েটির বুদ্ধির তারিফ করতে ভোলেন না। ইয়াং লেডি, ইউ আর স্মার্ট। আর বিকেলে মঠ দেখতে যাওয়ার ব্যাপারেও রাজি হন। এই কথোপকথনটা যেন তাদের সম্পর্কের মধ্যে একটা নতুন স্তর, একটা বোঝাপড়া যোগ করে। আচ্ছা, এরপর বিকেলে তারা মঠ দেখতে যান। সঙ্গে মোফাজ্জল করিম সাহেবও আছেন। জায়গাটা বেশ জঙ্গুলে। করিম সাহেব নিজেই বলছেন যে তিনি আগে এদিকে আসেননি, যদিও মঠের কথা শুনেছেন। একটা পুরনো ইটের স্তূপ, বেশ উঁচু, 40-50 ফুট হবে। করিম সাহেব তো সাপের ভয়ে ওপরে উঠতেই বারণ করেন। মঠটা আসলে কি বাতিঘর না বৌদ্ধস্তূপ তা নিয়ে সামান্য একটু আলোচনা হয়। করিম সাহেব অবশ্য বৌদ্ধস্তূপের সম্ভাবনাটা উড়িয়ে দেন। শওকত সাহেব স্কুলে নোটিশ দিয়ে খোঁজ নেওয়ার কথা বলেন। তার জানার আগ্রহটা বেশ লক্ষণীয়, একজন লেখকের যা হয় আর কি। করিম সাহেব শীতকালে জায়গাটা পরিষ্কার করে কাশফুলের সৌন্দর্য উপভোগ করার কথা বলেন। সোহাগী নদীর ধারের কাশফুল, বেশ সুন্দর দৃশ্য নিশ্চয়ই। আর ফেরার পথে একটা খবর দেন ওসি সাহেবকে বলে লেখকের জন্য নাকি একটা বজরা জোগাড় করেছেন। শওকত সাহেব শুনে বেশ অবাক আর কিছুটা বিব্রতও হন মনে হয়। তিনি বলেন তিনি তো আর রবীন্দ্রনাথ নন যে বজরার দরকার হবে, আর যেখানে আছেন ভালোই আছেন। এই বিনয় বা অস্বস্তিটা তার চরিত্রের একটা অংশ। ফেরার সময় তিনি আরেকটা জিনিস লক্ষ্য করেন। পুষ্পা নৌকার মাঝির সাথে একেবারে স্থানীয় টানে কথা বলছে, যেটা করিম সাহেবের ওই একটু সতর্ক মেপে কথা বলার ভঙ্গির ঠিক উল্টো। পুষ্পা যে কতটা মাটির কাছাকাছি এটা তার প্রমাণ। হ্যাঁ, আর বেচারির শাড়িতে কাদা লেগে একাকার হয়ে গেছে ততক্ষণে। ঠিক। এদিকে করিম সাহেব আবার গরুর মাংসের ব্যবস্থা করার কথা বলেন। লেখকের যত্নাত্তির কোনো ত্রুটি তিনি রাখছেন না, বোঝাই যাচ্ছে। সেজুদখালির হাট থেকে লোক পাঠিয়েছেন। সন্ধ্যায় বাড়ি ফিরে আর একটা নতুন চরিত্র। উঠোনে এক যুবক বসে আছে, বাবু করিম সাহেবের ভাগ্নে। 22-23 বছর বয়স, একহারা গড়ন, নতুন গোঁফ রেখেছে। বাবুকে দেখেই পুষ্পা আনন্দে প্রায় চিৎকার করে ওঠে, ওমা, বাবু ভাই! কিন্তু ছেলেটা বাবু, সে বেশ নির্বিকার। করিম সাহেব জানান পুষ্পার সাথে বাবুর খুব ভাব। এই ভাবটা কেমন সেটা অবশ্য আমরা একটু পরেই বুঝতে পারি। শওকত সাহেব ওপরে দোতলা এসে রেনুকে চিঠি লিখতে বসেন। আর তখনই একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেন, যে এখানে আসার পর স্ত্রী বা মেয়ের কথা তার তেমন করে মনেই পড়েনি। এই নতুন গ্রামীণ জীবনের অভিজ্ঞতা তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে। জানালা দিয়ে তিনি দেখেন কুয়োতলায় বাবু পুষ্পার পায়ে পানি ঢেলে দিচ্ছে, আর পুষ্পা খিলখিল করে হাসছে। খুব নির্মল একটা আনন্দের দৃশ্য দেখে তার মনে হয় তিনি কি কাউকে এতটা আনন্দ দিতে পেরেছেন কখনো। একটা প্রশ্ন জাগে মনে। রেনুকে লেখা চিঠিতে তিনি এখানকার বর্ষার বর্ণনা দেন, ঝড়ে ভেজার কথা লেখেন, হালকা জ্বরের কথাও জানান, তবে খুব হালকাভাবে, চিন্তার কারণ দিতে চান না। চিঠিতে একটা মজার অংশও আছে কিন্তু। রেনু যে অষ্টাঙ্গ সংগ্রহ নামে একটা বই পাঠিয়েছেন সেটা নিয়ে বেশ রসিকতা করেন। বলেন এই বই তো সাধু সন্ন্যাসীর জন্য, এখানে মৃত্যু নিয়ে কিছু ভীতিকর কথা আছে, যেমন অরুন্ধতী নক্ষত্র না দেখা বা 6টা গুণ লোপ পাওয়া। তিনি মজা করে লেখেন যে তিনি অরুন্ধতী দেখতে পাননি, আর বুদ্ধি ও স্মৃতি ছাড়া বাকি গুণগুলো তার চলে গেছে। বেশ মজার না? হ্যাঁ, মজার। তবে এই রসিকতার আড়ালেও কিন্তু মৃত্যু নিয়ে তার গভীর ভাবনাটাও প্রকাশ পায়। তিনি ভাবেন তার লেখা কি টিকে থাকবে। রবীন্দ্রনাথের উদ্ধৃতিও দেন। শেষে জানান লেখা ভালো এগোচ্ছে, 35 পৃষ্ঠা মতো হয়েছে। কিন্তু পুরো চিঠিতে একটা বিষয় তিনি সচেতনভাবে বা হয়তো অবচেতনভাবেই এড়িয়ে যান। ঠিক তাই। চিঠিটা আবার যখন পড়ছেন, শওকত সাহেব নিজেই অবাক হন যে তিনি চিঠির কোথাও পুষ্পার কোনো উল্লেখই করেননি। কেন করেননি? এটা কি নিছকই কাকতালীয়, নাকি তার অবচেতন মন কিছু লুকাতে চাইছে? এটা কিন্তু একটা দারুণ মনস্তাত্ত্বিক দিক হুমায়ুন আহমেদ যেভাবে এনেছেন। আর ঠিক যখন তিনিও এই ভাবনায় মগ্ন, তখনই দরজায় বাবু এসে হাজির। কোনো অনুমতি ছাড়াই লেখকের সাথে পরিচিত হতে এসছে সে।
পান খেয়ে ঠোঁট লাল। ছেলেটার মধ্যে কোনো জড়তা নেই, সোজা ঘরে ঢুকে পালঙ্কে পা তুলে বসে পড়ে। কি অদ্ভুত! হ্যাঁ, বেশ অদ্ভুত। বাবু নিজের সম্পর্কে গড়গড় করে বলে যায়। বিয়েরে ফেল করেছে আর কি, নকল করে পাশের চেষ্টা করেছে, ভবিষ্যতে বাবার ফার্মেসি দেখবে, সব বলে দেয়। বেশ খোলামেলা স্বীকারোক্তি। তার এই সারল্য বা বেপরোয়া ভাবটা কেমন যেন একটু অন্যরকম। কিন্তু আসল মোচড়টা আসে এরপর। বাবু জানায় পুষ্পা নাকি লেখকের সম্পর্কে এমন কিছু বলেছে যা শুনে তার চোরে পানি এসে গেছে। শওকত সাহেব স্বাভাবিকভাবেই উৎসুক হয়ে জানতে চান, কি এমন বলেছে পুষ্পা? আর বাবু যা বলে তা শুনে শৌকত সাহেবের পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা। বাবু খুব স্বাভাবিক ভঙ্গিতে কোনো রকম ভনিতা ছাড়াই বলে, পুষ্পাটাকে বলেছে যে লেখক ঝড়ের মধ্যে পড়েছিলেন, তারপর তার নাকি ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, মাথার সমস্যা, আর তিনি এখন খালি উল্টোপাল্টা কবিতা বলেন। এই বলেই বাবু একটা সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শৌকত সাহেব হতভম্ব, একেবারে স্তব্ধ। ভাবা যায়, এত গভীর আলোচনা হলো, এত প্রশংসা করলেন, ইয়াং লেডি ইউর স্মার্ট, আর তারই পরিণতি। পুষ্পা কেন এমন একটা কথা বলল বাবুকে? এটা কি নিছুকি কোনো সরল ভুল বোঝাবুঝি? সে হয়তো অন্য কিছু বোঝাতে চেয়েছিল, নাকি বাবুর কাছে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কি মনে হয়? এখানেই তো গল্পটা একটা অসাধারণ নাটকীয় মোড় নেয়। শৌকত সাহেবের এই গ্রামীণ জীবনের অভিজ্ঞতা, যেখানে তিনি হয়তো এক ধরনের সারল্য আর শান্তি খুঁজছিলেন, সেখানে এমন একটা ভুল বোঝাবুঝি তাকে একেবারে স্তব্ধ করে দেয়। লেখক আর পাঠকের সম্পর্ক, শহুরি সংবেদনশীলতা আর গ্রামীণ বাস্তবতা, আদর্শবাদ আর কঠিন সত্য, এই পর্বের শেষে এসে সব যেন তালগোল পাকিয়ে যায়। একদম। এই পর্বটা আমাদের দেখিয়ে দিল আপাত দৃষ্টিতে শান্ত গ্রামীণ জীবনেও কত স্তর থাকতে পারে, মানুষের সম্পর্ক কত জটিল হতে পারে, আর কথা কিভাবে ছড়াতে ছড়াতে সম্পূর্ণ অন্য অর্থ নিতে পারে। শৌকত সাহেবের এই ব্রেইন ডিফেক্ট হয়ে যাওয়ার খবরটা নিঃসন্দেহে পরবর্তী ঘটনাপ্রবাহকে প্রভাবিত করবে। অবশ্যই করবে। এই পর্বটা শৌকত সাহেবের আত্মবিশ্বাস, পুষ্পার সাথে তার হয়তো সবে গড়ে ওঠা সম্পর্ক, এমনকি তার লেখালেখিকেও হয়তো নতুন দিকে ঠেলে দেবে। আর পুষ্পা চরিত্রটা, তার সরলতা, বুদ্ধিমত্তা আর এই মারাত্মক ভুল তথ্য পরিবেশন, এই সব মিলিয়ে চরিত্রটা আরও অনেক বেশি জটিল আর আকর্ষণীয় হয়ে উঠল, তাই না? হ্যাঁ, নিঃসন্দেহে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যায় দর্শকদের জন্য। পুষ্পা কি সত্যি বাবুকে এই কথা বলেছে, নাকি বাবু নিজেই কিছু বানিয়ে বলছে? আর যদি পুষ্পা বলেই থাকে, তার কারণ কি হতে পারে? শওকত সাহেব এই অপ্রত্যাশিত আঘাতটা কিভাবে সামলাবেন, এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভাবতেই হয়তো আমাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।